সংসদীয় সংস্কারের বিষয়টি শপথ না নিয়ে এটা থেকে দূরে সরে গেছে তা না, বরং 133টার মধ্যে প্রায় 19টার মতো যে অর্ডিন্যান্সগুলো জারি হয়েছে বিভিন্ন ইস্যু নিয়ে, তার মধ্যে মনে হয় সম্ভবত 18 কিংবা 19টিকে তারা বাতিলের দিকে নিয়ে গেছে এবং তার মধ্যে খুব কোর রিফর্ম আছে যেটা আসলে একটি গণতান্ত্রিক ব্যবস্থা খুবই প্রয়োজন। এখন এটা বিএনপি করেছে, বিএনপি বেইমানি করেছে, অল ট্রু, কিন্তু বিএনপি এই জায়গায় আসতে পারলো কি করে? বেইমানিটা বা এই চোখ পাল্টিটা তারা দিতে পারলো কি করে? তাহলে কি সেটা শুধু বিএনপির একার উপর নির্ভর করে? যদি বিএনপির একার উপর নির্ভর করতো তাহলে তো বিএনপি চব্বিশের যে গণ অভ্যুত্থান তার নেতৃত্বে বিএনপি থাকতো, সরাসরি সরকার গ্রহণ করতো। তার মানে বিএনপি একা আজকের এই জায়গায় তারা পৌঁছাতে পারতো না তাদেরকে যদি হেল্প না করা হতো। দেন হু আর রেসপন্সিবল? দ্য অ্যান্সার ইজ বিএনপি, জামাত এন্ড ডক্টর ইউনূস এন্ড দোজ স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভস হু জয়েন দ্য ইউনূস গভর্নমেন্ট অ্যাজ অ্যাডভাইজার। গণ অভ্যুত্থানের পরে সংকটের বৃদ্ধি ঘটেছে। মূলত সংস্কার প্রক্রিয়ায় জনগণ এবং সকল পক্ষের অন্তর্ভুক্তি নিশ্চিত না করে কেবল কয়েকজন বিশেষজ্ঞ রাজনৈতিক দলের নেতা দিয়ে এই পদ্ধতিগুলো পরিচালনা করা অথবা তাদের উপরে আপাদমস্তক নির্ভর করার ফলাফল হচ্ছে আজকের এই অবস্থা। এখন প্রশ্ন উঠতে পারে কেন ডক্টর ইউনূস এই কাজটি করলেন এবং ডক্টর ইউনূসের সরকার এই ফাঁকা জায়গায় কার্যকর উদ্যোগ না নেওয়া, যার ফলে বিএনপি, জামাত এবং ডক্টর ইউনূস নিজেও নিজেদের স্বার্থে এই দুর্বলতাকে কাজে লাগিয়েছে। সুতরাং গ্রেট বিট্রায়াল হাউ বিএনপি, জামাত and Yunus played separate games to kill real reform. The people of Bangladesh took to the street in 2024. Of course, they want to throw Hasina from the regime. কিন্তু হাসিনাকে ফেলা মানেই হচ্ছে অশুভকে ফেলা, এবং সেটি আমরা পরবর্তীতে দেওয়াল লিখানের মাধ্যমে 24-এর পরে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ইয়ং জেনারেশন যেটা ইন্সপায়ার করতো সেটা আমরা জেনেছি। অ্যান্ড সেটা ছিল কি? উইথ ওয়ান ক্লিয়ার ডিমান্ড, স্ট্রাকচারাল রিফর্ম। They wanted an end to the gangster states, an independent judiciary, a functioning anti-corruption commissions, and a new পলিটিক্যাল কালচার, যেখানে সমাজে বিভক্তি তৈরি করা হবে না, অন্যরা পথ বা মতের সমর্থকদেরকে গুম করা হবে না, কথা বলার কারণে মানুষকে জেলে যেতে হবে না, এবং পাওয়ারটা ইনফিনিট এভার লাস্টিং হিসাবে ধরে রাখার চেষ্টা করা হবে না। কিন্তু হোয়াট হ্যাপেন্ড ইনস্টেড? দ্য ordinance that promised these very reforms are now being buried in parliament. This is not an accident. This is the result of a three-way conspiracy. A three-way এর মধ্যে আছে ব্যক্তি এবং পার্টি, and this is the result of a three-way conspiracy where BNP, Jamaat Islami and even Dr. Yunus and his interim government all had their own stakes and agenda, none of which aligned with the পিপলস অ্যাসপাইরেশনস। প্রথমে আমরা বিএনপির দিকে একটু তাকালে দেখতে পাবো যে দে নেভার ওয়ান্টেড রিফর্ম। তারা মুখে বলেছে, কাগজে বলেছে, কিন্তু রিফর্ম তারা চায়নি। এই ধরনের একটা কন্ট্রোভার্সিয়াল ইলেকশনে তারা অংশগ্রহণ করতো না। ইলেকশন করার আগে সিস্টেমটাকে একটা ওয়ান স্টপ সার্ভিসে নিয়ে আসতো যাতে আইনি জটিলতাগুলো বন্ধ হয়। And from the very beginning the BNP understood one simple calculation: if a free and fair elections is held, they will come to power. So why would they support deep structural reforms under an interim government? This logic is very much true. And বিএনপির নেতৃত্ব যার মধ্যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং স্থায়ী কমিটির সদস্যরা অন্তর্ভুক্ত, বারবার আন্তর্জাতিক কূটনীতির কাছে স্পষ্ট করে জানিয়েছেন যে তাদের প্রধান অগ্রাধিকার কোনো সংস্কার নয়, বরং দ্রুত একটি নির্বাচন আয়োজন। তারা খুব ভালোভাবেই জানতো একবার ক্ষমতায় ফিরে যেতে পারলে বর্তমান সরকারের প্রবর্তিত যে কোনো সংস্কার তারা সহজেই বাতিল বা পরিবর্তন করতে পারবে। ফেয়ার অফ লিভিং প্লেইং ফিল্ড। বাস্তব সংস্কার যেমন একটি স্বাধীন বিচার ব্যবস্থা এবং শক্তিশালী দুর্নীতি দমন কমিশন ক্ষমতায় আসার পর কোনো দলকে ইচ্ছামতো রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করতে দিত না, কিন্তু বিএনপি এমন একটি শক্তিশালী এবং স্বাধীন সিস্টেম চায়নি, বরং এমন একটি দুর্বল কাঠামো চেয়েছিল যেটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে, এবং অর্থাৎ তারা এমন সিস্টেম চায়নি যা তাদের নিয়ন্ত্রণ করবে। তারা চেয়েছিল এমন সিস্টেম যাকে তারা নিয়ন্ত্রণ করবে। নিরাপত্তার মাধ্যমে অর্ডিন্যান্স বাতিল করা। যখন সংসদীয় কমিটি 20টি গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্স বাতিলের সুপারিশ করলো, তখন বিএনপি নেতারা এর বিরুদ্ধে কোনো জোরালো প্রতিবাদ করেনি বা কথাই বলেনি, বরং তারা এটাকে সংসদীয় প্রক্রিয়া বলে আখ্যা দেয়। কেন? কারণ বাস্তবে এই বাতিল প্রক্রিয়াটি তাদের নিজেদের সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে শুরু হয়েছে। এবার আসা যাক জামাতের প্রসঙ্গে। জামাত উইকেনিং বিএনপি while pretending to support reform. Jamaat Islami played a much more cunning role. On the surface, they supported the reform agenda. They submitted notes of dissent, demands the ordinance be kept alive, and even threatened street protests. But their real agenda was different. শুরু থেকেই ডিফারেন্ট ছিল। হোয়াট ইজ দ্যাট? ভিতর থেকে বিএনপিকে দুর্বল করা,
আন্ডারমাইনিং বিএনপি ফ্রম উইদিন, অ্যান্ড জামাত জানে যে আওয়ামী লীগ বিরোধী শিবিরে তাদের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি। যদি ডক্টর ইউনূসের অধীনে সংস্কারগুলো সফল হয় তাহলে বিএনপির গ্রহণযোগ্যতা বাড়তো এবং জামায়াতের প্রভাব কমে যেত এবং ইউনূসের গ্রহণযোগ্যতা বাড়তো। তাই জামায়াত এমনভাবে কাজ করেছে যে যাতে সংস্কার ব্যর্থ হয়, কিন্তু এমনভাবে যাতে দেশটা শেষ পর্যন্ত বিএনপি ঘাড়ে পড়ে। প্রক্সি গ্রুপ সক্রিয় করা, অ্যাক্টিভেটিং প্রক্সি গ্রুপ। আগস্ট পরবর্তী সময় যে কিছু তথাকথিত সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম, ছাত্র সংগঠন এবং ধর্মভিত্তিক চাপ সৃষ্টিকারী সামাজিক গ্রুপ, মব সৃষ্টিকারী গ্রুপ, তৌহিদি জনতা, and there are many other names and dress of these groups, সেগুলো একটি অংশ, তার একটি অংশ জামায়াতের নেতৃত্বে ডাইরেক্ট অর ইনডাইরেক্ট হতে চলেছে এবং এটা এখন মোটামুটি ওপেন সিক্রেট। এবং এই গ্রুপগুলো সরাসরি সংস্কারের দাবি তোলেনি, বরং তারা এবং ডক্টর ইউনূসকেও তারা আইনি পদ্ধতি ফলো করে রাষ্ট্রযন্ত্রকে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে ইনস্টিটিউশন দ্বারা রাষ্ট্র পরিচালনার জন্য কেউই কথা বলেনি এবং ইস্যুগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে এবং আবেগ নির্ভর বা বিভাজনমূলক আলোচনায় ফোকাস করেছে। এমন চাপ তৈরি করেছে যাতে মূল সংস্কার এজেন্ডা পিছিয়ে যায়, ফলে সামগ্রিকভাবে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয় যেখানে সংস্কার গতি কমে যায় এবং রাজনৈতিক দায়িত্ব স্পষ্ট থাকে। জামাতের ডক্টর ইউনূসের 1.5 বছর সময়কালে যে খবরগুলো পত্র পত্রিকা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ব্যক্তির বয়ানে সামনে এসেছে তার মধ্যে রয়েছে যে কন্ট্রোলিং সোসাইটি ইন দ্য নেম অফ রিফর্ম থ্রু ফ্রন্ট অর্গানাইজেশনস, জামাত ট্রাই টু ক্যাপচার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনস, মস্ক কমিটি অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস। দেয়ার ভার্সনস অফ রিফর্ম মেড রিপ্লেস authoritarian systems with another, this time religiously conservative. Jamaat used the reform movement to weaken BNP and expand its own grassroots network. They never believed in democratic or secular reforms. State powerful groups activities. State activities within hidden masters, powerful groups trying to control society in the name of the mob, and this includes ex-student leaders turned political activists, and many who led the July uprisings were quickly co-opted by BNP or Jamaat back channels. They received funding, legal protections and media access, not from the interim government but from political parties, and wanted to use their state power. সরকার কখনো এটাতে বাধা দেয়নি, পুলিশকে বলেনি কার্যকরী কোনো ভূমিকা নেই। ডক্টর ইউনূস কখনোই এই ধরনের কর্মকাণ্ড অগণতান্ত্রিক এবং আগামী দিনের রুল অফ ল প্রতিষ্ঠার জন্য এটা একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। হি নেভার আটার এনি সিঙ্গেল ওয়ার্ড। বিজনেস লবিজ সিকিং ইমিউনিটি, পাওয়ারফুল বিজনেস গ্রুপস লাইক রেডিমেড গার্মেন্ট, এনার্জি, টেলিকম funded some of these groups to ensure that no strong or judicial reform would threaten their past corruption cases. Ensure that no reform would accomplish, because reform হওয়া মানে তাদের অতীত এবং আগামী দিনের যে দুর্নীতি সেটি সামনে চলে আসে। এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার্স এবং যারা গুম খুন থেকে শুরু করে কে ক্ষমতায় যাবে সেটিও ঠিক করে, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সি। ধারণা করা হয় যে সাবেক এবং বর্তমানে গোয়েন্দা কাঠামোর কিছু অংশ এখন মাঠ পর্যায়ে কিছু গ্রুপকে সক্রিয় রাখে, যা এক ধরনের প্রেসার টুল। এই ধরনের টুলকে তারা ব্যবহার করে এবং এই চাপ কখনো বিএনপি, কখনো ইউনূসের নেতৃত্বাধীন ব্যবস্থার উপর প্রয়োগ করা হয়, কখনো বা ছাত্রদেরকে ভিন্ন পথে চালানোর জন্য এই ধরনের বিষয়কে সামনে আনা হয়, অর্থাৎ প্যারালাল পাওয়ার স্ট্রাকচার তৈরি করা। এখন প্যারালাল পাওয়ার স্ট্রাকচার তৈরি করতে যে ছাত্ররা রাস্তায় ছিল তারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি, কিন্তু গণ অভ্যুত্থানের পরে ছাত্রদের রাস্তায় থাকা দরকার ছিল। যদি ইউনূস গভর্নমেন্ট একটি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণকে সাথে নিয়ে একটা আইনি কাঠামোর মধ্যে থেকে একটি সরকার পরিচালনা করতেন, তাহলে দেয়ার অ্যাকচুয়ালি নো নিড টু হোল্ড দ্য স্টেট বাই দ্য ইয়ং সাপোর্টার্স অফ দ্য জুলাই রিভলিউশন। এবং এই স্ট্রিট গ্রুপগুলো সবসময় সাধারণ জনগণের পরিণত করে এমনটা কিন্তু না, বরং অনেক সময় এগুলোকে এমন এক বিকল্প শক্তি হিসেবে দেখা হয় যারা নির্বাচনে অংশ না নিয়েও রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করতে সক্রিয় থাকে, যেটা 24 পর আমরা দেখেছি। এবং অর্থাৎ তারা সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় না এসে বাইরের চাপ এবং প্রভাবের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে চায়। এমন একটি অভিযোগ বা বিশ্লেষণ প্রায় শোনা যায় ইউনূস সরকারের আমলে। এবং ইউনূস সরকার নিজেও বিভিন্ন আওয়ামী লীগের রেখে যা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে, ইভেন প্রেসিডেন্টকে সরানোর জন্য এই ধরনের প্রেসার গ্রুপকে তিনি অ্যাক্টিভেট করেছেন বলে অভিযোগ আছে। ডক্টর ইউনূস, এবার আসা যাক তৃতীয় এবং সব থেকে বড় যে স্টেক হোল্ডার ছিল লাস্ট 1.5 বছরে, এবং সিনিকেট ডক্টর ইউনূস, দ্য অপরচুনিস্ট who forgot the people.
Now the most painful questions: why did Dr. Mohammad Yunus, a Nobel laureate with global credibility, allow this to happen? সবগুলো দিক এবং গত 1.5 বছরের ক্রোনোলজিক্যাল ডেটাগুলো আছে তা বিশ্লেষণ করলে এর উত্তরটা এভাবে দেওয়া যেতে পারে যে the hard truth is Dr. Yunus and his advisors quickly fell in love with power. Once they tested authority, their priority shifted from reform to survival. I repeat, যখন তারা ক্ষমতায় একবার চলে আসলো, ক্ষমতার যে আনন্দ, যে স্বাদ সেটি তারা পেল, তখন আর তাদের রিফর্মের কথা থেকে বেশি মূল্যবান কথা হয়ে গেল হাউ টু সার্ভাইভ, অর্থাৎ ক্ষমতায় কিভাবে দীর্ঘ সময় থাকা যায়। জনগণকে সরাসরি যুক্ত করা যেত এই রিফর্ম এবং অন্যান্য কাজের সাথে, সেই থেকে তারা সম্পূর্ণ নিজেদেরকে দূরে সরে রাখে। এরকম একটি ক্রান্তিকালীন সময় যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠিত হলো এবং তাদের কোনো প্রসিডিউরাল লেজিটিমেসি তৈরি করার কোনো পদ্ধতি ছিল না, এরকম একটা জায়গায় দ্য ওয়ান অ্যান্ড দ্য ওয়ানলি ওয়ে টু গেট দ্য লেজিটিমেসি অফ দ্য পিপল বাই ক্রিয়েটিং এ স্ট্রং বন্ডেজ অ্যান্ড কানেকশনস উইথ দ্য সিটিজেন, জনগণের সাথে নানাভাবে সম্পৃক্ত হয়ে তাদেরকে সামনে রেখে তাদের প্রতিনিধিত্বের মাধ্যমে সকল কাজগুলো যদি ডক্টর ইউনূস করার চেষ্টা করতেন তাহলে অনেক বাধাই দূর হয়ে যেত। কিন্তু ওই যে দে ফেল ইন লাভ উইথ দ্য পাওয়ার, দে ফেল ইন লাভ উইথ পাওয়ার, এই কারণে তারা সার্ভাইভ করতে চেয়েছে, টিকে থাকতে চেয়েছে, এবং টিকে থাকার একমাত্র অস্ত্র হচ্ছে লেট ইট হ্যাপেন। ডক্টর ইউনূস চাইলে সংস্কারগুলোকে শুধু একটি লেভেলের আলোচনা সীমাবদ্ধ না রেখে সরাসরি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারতেন। এতে যে দুইটা বড় লাভ হতো তা হচ্ছে বৈধতা, ডক্টর ইউনূসের বৈধতা তৈরি হতো এবং এই সংস্কারগুলো ডক্টর ইউনূসের নামে শেষ করা যেত এবং সেটিকে চ্যালেঞ্জ করার মতো বাংলাদেশে আর কেউ থাকতো না। রাজনৈতিক দলগুলোর পক্ষে সহজেই বাধা দেওয়া কঠিন হয়ে যেত এবং ওইভাবে যদি করা হতো তাহলে প্রতিটি রিফর্মে বা প্রতিটি কমিটি জনগণের সিদ্ধান্ত হিসেবে এটি সামনে আসতো এবং তখন আর এটি থাকবে কি থাকবে না বা বাতিল হবে এই প্রশ্নটি করার মতো ধৃষ্টতা বিএনপি বা অন্য কোনো দল দেখাতে পারতো না। পিপলস রিফর্ম কাউন্সিলস গঠন করা যেতে পারতো এবং এটি গঠন করা হলে, অন্তর্ভুক্তিমূলক কাউন্সিল তৈরি করা হলে সেখানে থাকতো সিভিল সোসাইটির প্রতিনিধি, আইন বিশেষজ্ঞ, ছাত্র প্রতিনিধি এবং সংখ্যালঘু বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষের প্রতিনিধি এবং নারী প্রতিনিধি। এতে সংস্কার প্রক্রিয়াটি আরো স্বচ্ছ হতো। একই সাথে এটা শুধু ইউনূসের প্রজেক্ট এই ন্যারেটিভও দুর্বল হয়ে যেত। পিপলস রিফর্ম কাউন্সিল গঠন একটি অন্তর্ভুক্তিমূলক বিষয় হয়ে দাঁড়াত। বাট হোয়াট হ্যাপেন্ড ইন রিয়ালিটি? হি চোজ পাওয়ার ওভার প্রিন্সিপালস। Instead, Dr. Yunus surrounded himself with technocrats and former bureaucrats and some of his oldest friends had no popular mandate. He held no national dialogues. He did not take the reform agenda to the village. He assumed that his personal credibility would be enough, but it was not. সমালোচকরা বলেন যে বিএনপি এবং জামাত যখন তার নিজের সংস্কারগুলো ধীরে ধীরে দুর্বল এবং বাতিল করছিল তখন ডক্টর ইউনূসের নিরাপত্তা একটি বড় প্রশ্ন তৈরি করে। এই নিরাপত্তা কি কৌশলগত ছিল নাকি চাপের ফল এটা স্পষ্ট নয়, তবে এর ফলে এমন একটি ধারণা তৈরি হয় যে তিনি পরিস্থিতির বিরুদ্ধে দাঁড়াননি। ডক্টর ইউনূস had a historic opportunity to create a new model of interim government rooted in people's participation. He chose to protect his positions rather than fight for the reform. Dr. Yunus actually chose to hold the positions and to protect himself rather than fight for the reform. If he had engaged the people, no party would have dared to repeal the ordinance, but he didn't, because then he would have lost the comfort of being acceptable to all parties. তিনি আসলে পার্টির মধ্যেই সীমাবদ্ধ থেকেছিলেন, কিন্তু তাকে কিন্তু কোন পার্টি ক্ষমতায় আনেনি, ওভারঅল জনগণ এবং বাইরের শক্তি ক্ষমতায় এনেছিল। আর এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী পুরো পরিস্থিতিটিকে একটি সমন্বিত ষড়যন্ত্র হিসেবেই দেখা যায়, যেখানে তিনটি পক্ষই কোনো না কোনো ভাবে দায়ী। বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে পড়ে সংস্কারগুলো বাতিল করার লক্ষ্য নিয়ে অর্ডিন্যান্স বাতিলের সময় নীরব থেকেছে, অর্থাৎ ওই সময় নীরব থেকেছিল এবং তাদের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করেছে। জামায়াত একদিকে বিএনপিকে দুর্বল করা এবং নিজের সামাজিক প্রভাব ও রাজনৈতিক প্রভাব বাড়ানোর কাজে ব্যস্ত থাকা এবং প্রক্সি গ্রুপ বিভিন্ন ইনভিজিবল শক্তিকে সমাজে প্রভাব বিস্তারের জন্য ইনডাইরেক্টলি কাজে লাগিয়েছে এবং বাহ্যিকভাবে ভিন্ন মতের ভান তৈরি করেছে। আর ডক্টর ইউনূস নিজেকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখা এবং সব পক্ষের কাছে গ্রহণযোগ্য থাকার কৌশল জনগণের সরাসরি অংশগ্রহণ এড়িয়ে গেছেন এবং পদ্মার আড়ালে সমঝোতার পথে হেঁটেছেন।
ফলে এই ব্যাখ্যা অনুযায়ী কেউই চায়নি প্রকৃত সংস্কারের সফলতা আসুক, কারণ বাস্তব সংস্কার শেষ পর্যন্ত সবারই ক্ষমতার পরিসর সীমিত করে। The peoples were betrayed by all sides. The 20 ordinance on judicial appointments, high court reforms, enforced disappearance and দুর্নীতি দমন independent commission, তারপরে বিচারপতি নিয়োগ are not এই সবগুলোকে তারা এখন বাতিল করে দিচ্ছে, এবং but they were the first real attempt to break the culture of impunity in Bangladesh. Today those ordinances are being repealed not because they are bad, but because BNP wanted power, Jamaat wanted influence, and Yunus wanted comfort. আজকের এই সমস্যার জন্য এই তিনজনের তিন ধরনের চাওয়াই, এই চাওয়ার সাথে আসলে কোথাও জনগণ নাই। The people of Bangladesh, the students, workers, and citizens who risked their lives in 2024 deserve better. They deserve a government that would lock in reform elections, and instead they got three-way conspiracy except the nation. If this trend continues, the next elected or next phase of government are authoritarian or extremely a one-man dictatorship. And when that happens, history will not forgive BNP, Jamaat or Dr. Yunus. It will remember them as the one who had a chance to build a new Bangladesh and chose their own selfish interests instead.